রূপকথা পিজিতেই ফিরল। বাবাকে ফোন করে বলল, একটা চাকরি পেয়েছি, অল্প মাইনে, কিন্তু নাচটা প্র্যাকটিসে থাকবে, ইন্ডিপেন্ডেন্ট কাজও করতে পারবো। সঞ্জীব বাবু মেয়েকে টুকটাক পরামর্শ দেয়, কিন্তু কোনো কাজেই বারণ করে না শেষমেশ। মেয়ের যা ইচ্ছে তাই হয়। এক্ষেত্রেও বারণ করল না। আসলে মেয়ে নিজের চেষ্টায় একটা কাজ জুটিয়েছে শুনে সঞ্জীব বাবু খুশি হল। ওদিকে পিজিতে হুল্লোড়ের মেজাজ। চাকরি পাওয়ার আনন্দে মোৎসব রেখেছে রূপকথা। কলেজ শেষের পরে এটা এক ধরনের গেট টুগেদারও বলা যায়। অনেক রাত পর্যন্ত চলল হই হুল্লোড়। পাবলো সাবধানে ছিল, কোনো রকম সমস্যা ঘটতে দেয়নি। কিন্তু বিপদ কি তার পিছু ছাড়ে? সবাই ঘর ফাঁকা করে চলে যাওয়ার পর রূপকথা ওকে জিজ্ঞেস করল, পাবলো, তুই কিছু করবি না? পাবলো এসব বাঁধা গতের জীবনে বিশ্বাসী নয়। চোখ তুলে নির্বিকার ভাবে বলল, কিছু করা বলতে কি জিজ্ঞেস করছিস? চাকরি বাকরি? আর কোনো লুকোচুরির আশ্রয় নিল না রূপকথা। সরাসরি বলল, হ্যাঁ, মানে চাকরি বাকরি, ব্যবসা, কিংবা আর যা কিছু আছে, যা থেকে মাসের শেষে দুটো পয়সা ঘরে আসবে, তেমন কিছু করবি না? পাবলো বাঁ হাত দিয়ে গিটারটা টেনে নিয়ে বলল, আমি তো গান গাই, গান গেয়ে 2 পয়সা তো জুটেই যায়। হঠাৎ উত্তেজিত হয়ে উঠল রূপকথা। পাবলোর দিকে আঙুল তুলে বলল, একদম বোহেমিয়ান কথাবার্তা বলবি না। গানটাও তুই মন দিয়ে গাস? শেষ কবে সুর দিয়েছিস? হ্যাঁ, মনে আছে? শেষ কবে নতুন গান তুলেছিস? বিপদের দেওয়ালে পিঠ ঠেকে গেল পাবলোর। তবু হাতের কাছে ছুঁড়ে মারার মতো কোনো উত্তর পেল না। সব কথা শুনে মাথা নামিয়ে রাখল। ভাবছিল কাল হয়তো এই ব্যবহারের জন্য আফসোস করবে রূপকথা। আস্তে আস্তে পাশের ঘরে চলে গেল পাবলো। সেদিনকার মতো আর কোনো কথা হলো না। পরদিন সকাল হলো। পাবলো নিজের কাজ করতে শুরু করলো। চা করে আনলো, ব্রেকফাস্ট বানালো দুজনের জন্য। রূপকথা চা খেয়ে ব্রেকফাস্ট সারল, কিন্তু পাবলোর সঙ্গে কোনো রকম কথা বলল না। রূপকথা বেরোবার জন্য তৈরি হচ্ছে দেখে পাবলো গুছিয়ে বেরোলো, কিন্তু ওরা যেন একসঙ্গে হাঁটছিল না। বাধ্য হয়েই পাবলো অন্য পথ ধরল। খুব অভিমান হলো ওর। ঠিক করলো, যদি রূপকথা ঘুরিয়ে ফোন করে আসতে না বলে, আর আসবে না। ফোন এলো, রূপকথার ফোন এলো। ফোন ধরে পাবলো ভেবেছিল একটু গম্ভীর হয়ে কথা বলবে, কিন্তু রূপকথা সেসবের ধার ধারল না। ফোন করেই সঙ্গে সঙ্গে বলল, আমাকে ওখান থেকে ফোন করেছিল, অ্যাজ সুন অ্যাজ পসিবল ট্রেনিংয়ে জয়েন করতে বলেছে। পাবলো অ্যাটলিস্ট একটা সরি এক্সপেক্ট করেছিল। সেটুকুও না পেয়ে হঠাৎ ওর মাথা গরম হয়ে গেল। একটু চড়া গলায় রূপকথাকে জিজ্ঞেস করলো, আমাকে কি করতে হবে? রূপকথা তবুও যেন বুঝতে পারল না। ভীষণ দায়সারাভাবে বলল, কি করতে হবে মানে? যাবি আমার সঙ্গে? পাবলো মনে মনে হাসল। হঠাৎ যেন রাগ কমে গেল তার। মানুষ মাঝে মধ্যে নিজের মনকেও ভুল বোঝায়, তাই বোঝালো পাবলো। ওর মনে হলো রূপকথা ছেলে মানুষ, ও হয়তো পাবলোকে অনেক বেশি নিজের মানুষ ভাবে, তাই এরকম করে ফেলেছে। হাসি মুখে বলল, দাঁড়া, আসছি। রূপকথা ক্যাম্পাসে ছিল এতক্ষণ। পাবলো ক্যাম্পাসে এসে দেখা করলো ওর সাথে। পাবলোর মুখ চোখ ফ্যাকাশে দেখাচ্ছিল। রূপকথা এটুকু খেয়াল করেছিল, জিজ্ঞেস করলো, খেয়েছিস কিছু? ঘাড় নাড়ল পাবলো। রূপকথা বলল, চ আগে কিছু খেয়ে নি, তারপর যাব, অনেক সময় আছে হাতে। পাবলো জিজ্ঞেস করলো, কোথায় খাবি? তোরও তো খাওয়া হয়নি কিছু। রূপকথা অনেকক্ষণ ভাবল। জুৎসই জায়গা না পেয়ে বলল, তুই বল কোথায় খাওয়া যায়? হঠাৎ করেই পাবলোর মুখে হাসি ফুটে উঠল। জিজ্ঞেস করলো, টুংনামে যাবি? রূপকথা এতদিনেও টুংনামে যায়নি।
শুনেছে ওখানে খুব ভালো পোর্ক পাওয়া যায়। কিন্তু এই দুপুরে খিদে পেটে কতখানি হাঁটতে হবে তাও বুঝতে পারছিল না। তবুও পাবলোকে বলল, চ, যাবি যখন বলছিস ঘুরেই আসি। টুংনাম কলেজ স্ট্রিট থেকে বেশ অনেকটাই দূরে। দুজনে হাঁটা শুরু করলো। টুংনামে যাওয়ার রাস্তাটা খুব ঘিঞ্জি। ওরকম জায়গায় এমন নামকরা একটা রেস্টুরেন্ট থাকতে পারে মনেই হবে না। রাস্তার অবস্থা দেখে নাক টিপে টিপে চলছিল রূপকথা। বেশ অনেকক্ষণ হাঁটার পরে টুংনামের সামনে দাঁড়ালো দুজন। রেস্টুরেন্ট ফাঁকা ফাঁকাই ছিল। পর্ক চাউমিন আর চিলি পর্ক অর্ডার করলো 2 প্লেট। বেশ অনেকটা দেয়। দুজনের পেট ভরার পরেও থেকে গেল কিছুটা। পাবলো বলল, প্লিজ প্যাক করে দেবেন। রূপকথার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কি কেমন লাগলো? রূপকথার ভালোই লেগেছে। বাইরে বেরিয়ে একটা সিগারেট ধরিয়ে বলল, লেগেছে তো ভালো, কিন্তু এবার আমরা যাব কিভাবে? পেট তো আইনহাই করছে, আর তো হাঁটতে ভাল লাগছে না। পাবলো এখান থেকে ফুলবাগান যাওয়ার সহজ রাস্তা জানে না, কিন্তু সেটা বললে তো এখন বিপদ। তাই একগাল হাসি নিয়ে বলল, খাওয়ার পরে হাঁটলে শরীর ভালো থাকে, খাবারটাও হজম হয়ে যায়, চ হাঁটি। রূপকথার একটুও হাঁটার ইচ্ছে ছিল না, কিন্তু তাও অন্য উপায় না পেয়ে হাঁটতে শুরু করলো। হাঁটতে যত কষ্ট হচ্ছিল পাবলোর ওপর তত গজগজ করছিল। পাবলো এতক্ষণে চামড়াটাকে গন্ডারের করে ফেলেছে, তাই সব এক কান দিয়ে ঢুকিয়ে অন্য কান দিয়ে বের করে দিচ্ছিল, আর হেঁটে যাচ্ছিল কলেজ স্ট্রিটের দিকে। কলেজ স্ট্রিট থেকে একটা বাস ধরলো শেষমেশ। ফুলবাগানে নেমে নীতিন নৃত্যের অফিসে ঢুকে গেল রূপকথা। এবার আর পাবলোর কাজ নেই। পাবলোর কাছে পয়সাও নেই বিশেষ। কাছের দোকান থেকে এক প্যাকেট বিড়ি কিনে উল্টো দিকের ফুটপাতে বসল। একেবারে রাস্তায় নয়, উঁচু মতো একটা জায়গা ছিল। ওকে দেখলে যে কেউ ভিখিরি ভেবে ভুল করতে পারে, তাই জন্যই হয়তো গিটারটা সঙ্গে রাখে। গিটারই ওকে ভিখিরির থেকে পৃথক করে শিল্পী হিসেবে পরিচিতি দেয়। আর সেই শিল্পীর পরিচিতি নিয়েই ফুটপাতে বসে আরামে বিড়ি টানতে থাকলো পাবলো। ওদিকে রূপকথাকে দিনের দিনেই আসতে দেখে খুশি হলো দেবদত্ত কোলে। চেয়ার ছেড়ে উঠে বলল, আরে ম্যাডাম, আসুন আসুন, ওয়েলকাম টু নীতিন নৃত্যে। দেখুন, হিয়ার উই ওয়ার্ক অ্যাজ আ ফ্যামিলি, বি কমফোর্টেবল। কোনো অফিস কাছারি মার্কার রেগুলেশন নেই। যখন যা অসুবিধে হবে আমায় বলবে, চেষ্টা করে দেখব কতটা কি করা সম্ভব হয়। রূপকথা আজকে বিশেষ চাপ খাচ্ছিল না, তবু দেবদত্ত বাবুর কথায় কনফিডেন্স আরেকটু বুস্ট আপ হলো। দেবদত্ত বাবু বলল, আর হ্যাঁ, আমাকে স্যার বলার দরকার নেই, ইউ ক্যান কল মি দেবদত্তদা, অথবা শুধু দেবদত্ত বলেও ডাকতে পারো, আই নেভার মাইন্ড। দেবদত্তদা শ্রেয়া আচার্যের সাথে রূপকথার আলাপ করিয়ে দিল। শ্রেয়া আচার্য প্রত্যেকটা অনুষ্ঠানই লিড করে। আপাতত রূপকথাকে শ্রেয়া আচার্যের আন্ডারেই ট্রেনিং করতে হবে। দেবদত্তদা রূপকথাকে দেখিয়ে বলল, শ্রেয়া, এই হলো রূপকথা, তোমার টিম মেম্বার, ভীষণ ব্রাইট একজন, তারপর তুমি শিখিয়ে পড়িয়ে নিও। অল্প হেসে নমস্কার করল শ্রেয়া আচার্য। রূপকথাও হাত জোড় করে নমস্কার করে আলাপ সারল। অনেকজনই চলে এসেছিল। শ্রেয়া আচার্য ঘড়ি দেখল, 5:30 বাজতে যায়। সবার উদ্দেশ্যে বলল, আজ ফার্স্ট দিন, হার্ডলি 7টা অবধি আমরা প্র্যাকটিস করব। আজকে যারা যারা আসবে বলেছিল সবাই চলে এসেছে, শুধু একজনের আসতে বাকি, তার জন্য আমরা আর অপেক্ষা করব না, চলো লেটস স্টার্ট। শুরুতে নীতি নৃত্যে নিয়ে অনেক কথা বলল। তারপর বলল কিভাবে একটা অনুষ্ঠানকে জায়গা অনুযায়ী মডিফাই করা হয়, কি কি বিষয়কে নাচের মাধ্যমে অ্যাড্রেস করা হয়, নাচের পেছনে কোন আদর্শকে মেনে চলে নীতি নৃত্যে। বেসিক সমস্ত বিষয়কে ছুঁয়ে যেতে যেতেই 6টা বেজে গেল। আর ঠিক তখনই দরজায় 2বার টোকা পড়ল। শ্রেয়া ম্যাডাম জিজ্ঞেস করল, কে? মুখ বাড়িয়ে একটা ছেলে জিজ্ঞেস করল, ম্যাডাম আসবো? শ্রেয়া ম্যাডাম ঘড়ি দেখে জিজ্ঞেস করল, নাম কি?
ছেলেটা ভেতরে এসে হাত দিয়ে একবার চুল ঠিক করে বলল, রাহুল গোস্বামী। হাত দেখিয়ে ভেতরে আসতে বলল শ্রেয়া ম্যাডাম। আবার ক্লাস শুরু হলো।